जब वापस बांग्लादेश भी, पाकिस्तान भी, अफगानिस्तान भी भारत में मिल जाएगा, थोड़ा सब्र करना। 17ই আগস্ট 2026 রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দর। ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বললেন, একদিন এমন সময় আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে। শুধু একটু ধৈর্য ধরুন। একটি বিবৃতি, কিন্তু পুরো দক্ষিণ এশিয়ায় ঝড় উঠল। বাংলাদেশে ক্রোধ, পাকিস্তানে প্রতিক্রিয়া, আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম। রামদেব কি শুধু একজন যোগগুরু হিসেবে কথা বলছেন, নাকি এই বক্তব্যের পেছনে আছে একটি বৃহত্তর রাজনৈতিক চিন্তা, যা ভারতের একটি অংশ দীর্ঘদিন ধরে লালন করে আসছে? কিন্তু আজকে আমরা শুধু রামদেবের বক্তব্য নিয়ে কথা বলবো না, বরং তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর খুঁজব। বাংলাদেশ, পাকিস্তান ও ভারত কেন আলাদা হলো? সেই বিভাজনে কে ঠকেছিল? কোটি কোটি মানুষের জীবন কিভাবে উল্টে পাল্টে গেল মাত্র কয়েক সপ্তাহে? এবং আজকে রামদেবের মতো মানুষ যখন পুনর্মিলনের স্বপ্ন দেখেন, সেই ইতিহাস কি তাদের সমর্থন করে, নাকি সম্পূর্ণ বিপরীত কথা বলে? তো চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় 1947 সালের বহু আগে থেকে। 200 বছর ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় উপমহাদেশ একটি প্রশাসনিক কাঠামোর মধ্যে ছিল। কিন্তু ব্রিটিশরা শুধু শাসন করেনি, তারা বিভক্ত করেছিলেন। ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো, শাসন করো, এই নীতিতে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন দুর্বল হয়ে পড়ল, উপমহাদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু কিভাবে যাবে? হিন্দু নেতারা বলেছেন একটি অখণ্ড ভারত চাই। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাই। দুই পক্ষের টানাটানিতে ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন একটি সিদ্ধান্ত নিলেন। মাত্র 6 সপ্তাহে সীমানা টেনে দেওয়া হলো। স্যার সিরিল র্যাডক্লিফ নামে একজন ব্যারিস্টার, যিনি আগে কখনো ভারতে আসেননি, তিনি মানচিত্রের উপর লাইন এঁকে দিলেন। এই লাইন হলো র্যাডক্লিফ লাইন, যা লাখো মানুষের জীবন চিরতরে বদলে দিল। এই বিভাজনের মূল্য চোকাতে হয়েছে সাধারণ মানুষকে, রাজনীতিকদের নয়। 1947 সালের আগস্টে ব্রিটিশ শাসন শেষ হতে না হতেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় জনগোষ্ঠী স্থানান্তর। প্রায় 15 লাখ থেকে 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হলেন। মৃত্যু হলো 2 লাখ থেকে 20 লাখ মানুষের। সঠিক সংখ্যা এখনও অজানা, কারণ হত্যার পরিমাণ এতটাই ব্যাপক ছিল যে গণনা করা সম্ভব হয়নি। ট্রেনে করে মানুষ যাচ্ছে, পথিমধ্যে হামলা হচ্ছে, গ্রামের পর গ্রাম আগুনে পুড়ছে। মুসলমান পাকিস্তান যাচ্ছে, হিন্দু শিখ ভারতে আসছে। কিন্তু যারা হাজার বছর ধরে পাশাপাশি বাস করছে, তারা হঠাৎ একে অপরের শত্রু হয়ে গেল কেন? কারণ ধর্মের নামে রাজনীতি করা হয়েছিল, এবং সেই রাজনীতির বলি হয়েছিল সাধারণ মানুষ। বাংলা প্রদেশকে ভাগ করা হলো 2 ভাগে। পশ্চিম বাংলা ভারতের সাথে, পূর্ব বাংলা পাকিস্তানের সাথে। যে বাঙালি জাতি হাজার বছরের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ভাগ করে নিয়েছিল, তাদের মাঝে টেনে দেওয়া হলো একটি রাজনৈতিক সীমানা। এটাই ছিল বাংলাদেশের জন্য প্রথম বিভাজনের শুরু। 1947 সালে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হলো। কিন্তু এই নতুন রাষ্ট্রে বাঙালিরা কি পেল? শুরু থেকেই বৈষম্য। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান ছিল একে অপর থেকে 1700 কিলোমিটারেরও বেশি দূরে। মাঝখানে ভারত। দুটি অঞ্চলের মধ্যে সংস্কৃতি, ভাষা ও পরিচয়ের বিশাল পার্থক্য ছিল। পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের সবচেয়ে জনবহুল অঞ্চল, তবু রাজনৈতিক ক্ষমতা ছিল পশ্চিমের হাতে। পাট রপ্তানি হতো পূর্ব থেকে, আয় যেত পশ্চিমে। সরকারি চাকরিতে পশ্চিম পাকিস্তানিরা, সেনাবাহিনীতে পশ্চিম পাকিস্তানিরা। এর উপর চাপানো হলো ভাষার আঘাত। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলো। বাংলা ভাষার 7 কোটি মানুষের মাতৃভাষাকে অস্বীকার করা হলো। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাঙালিরা বুকে রক্ত দিল ভাষার জন্য। তবুও অবিচার থামল না। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, কিন্তু
পাকিস্তানি নেতৃত্ব বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করল। এটাই ছিল দ্বিতীয় ঠকানো, গণতান্ত্রিক রায়কে পদচালিত করা। তারপর এলো 1971 25 মার্চের রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাঙালির উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে, পুলিশ লাইনে, শহরের অলিতে গলিতে সব জায়গায় চলল হত্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ একাধিক গবেষণায় উঠে এসেছে এই গণহত্যায় নিহত হয়েছেন 30 লাখ মানুষ, 2 লাখ নারী নির্যাতনের শিকার হয়েছেন, 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর 1971 সালে জন্ম নিল বাংলাদেশ। এই স্বাধীনতা কেউ দেয়নি, ছিনিয়ে নিতে হয়েছিল লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। এই ইতিহাস মনে রাখলে একটি প্রশ্নের উত্তর সহজ হয়ে যায়। রামদেব যখন বলেন বাংলাদেশ আবার ভারতের অংশ হবে, তখন তিনি কি এই ইতিহাস জানেন? বাংলাদেশ কখনো ভারতের অংশ ছিল না। বাংলাদেশ ছিল পাকিস্তানের পূর্বাঞ্চল, যা নিজের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এবার চলুন রামদেবের বক্তব্যটা দেখি। রামদেব বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং এটা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার মধ্যে পড়ে। হিন্দু সংখ্যাগুরুদের নিরাপত্তা একটি বাস্তব উদ্বেগ, এটা অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু এই উদ্বেগ থেকে বাংলাদেশ ভারতের অংশ হবে, এই লাভটা কতটুকু যুক্তিসঙ্গত? ভারতের নিজের মুসলিম, খ্রিস্টান ও দলিত সম্প্রদায়ের উপর কি কখনো অত্যাচার হয়নি? গুজরাটে 2002 সালে কি হয়েছিল? মণিপুরে কি চলছে? সংখ্যালঘু নির্যাতন একটি বৈশ্বিক সমস্যা, এটা নিয়ে কথা বলতে হবে, কিন্তু অন্য দেশ দখলের স্বপ্ন দেখানোর অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। রামদেব ভারতের রাজনৈতিক কাঠামোর বাইরে কেউ নন। তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, যার বিজেপি ঘনিষ্ঠ পরিচিত আছে। তার এই বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখা যায়, কিন্তু এটা একটি ধারণার প্রতিফলন যা ভারতের একটি নির্দিষ্ট রাজনৈতিক মহলে বিদ্যমান। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একটি সহজ সত্য বলা দরকার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতিসংঘের সদস্য, আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এই রাষ্ট্রের সীমানা পরিবর্তন করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুঃসাহস। পৃথিবীতে অনেক দেশ আছে যারা প্রতিবেশীর ভূমির দিকে লোলুপ দৃষ্টি দিয়েছে। ইতিহাস সেই দেশগুলোকে কখনো ক্ষমা করেনি। রাশিয়া ইউক্রেনের ভূমি দখল করতে গিয়ে আজ আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে। ইতিহাসে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো একে একে ভেঙে পড়েছে। বিশ্বের গতিধারা আজ একটাই, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। রামদেবের বক্তব্য সেই গতিধারার বিপরীতে দাঁড়িয়ে আছে। ভারতের বিজ্ঞ রাজনীতিকরাও এটা জানেন, কারণ ভারত সরকার এই বক্তব্য থেকে নিজেকে দূরে রেখেছে। 1947 সালে বিভাজনে ঠকেছিল সাধারণ মানুষ, হিন্দু, মুসলিম, শিখ সবাই। রাজনীতিকরা ক্ষমতা পেয়েছিল, মানুষ পেয়েছিল রক্ত ও কান্না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল লাখো মানুষের জীবনের বিনিময়ে। এই ইতিহাস মুছে দেওয়া যায় না। রামদেবের বক্তব্যে যতই শক্তি থাকুক না কেন, আজকের দুনিয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি সত্যি একে অপরের সাথে ভালো সম্পর্ক চায়, তাহলে পথ একটাই, পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান, সমান মর্যাদায় বাণিজ্য ও সহযোগিতা, এবং সীমান্ত পেরিয়ে ঘৃণা ছড়ানো বন্ধ। রামদেব ধৈর্য ধরুন বলেছেন। বাংলাদেশের মানুষও ধৈর্যশীল, কিন্তু সেই ধৈর্যের পেছনে আছে 30 লাখ শহীদের স্মৃতি এবং একটি জাতির অদম্য সংকল্প। প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়া কি কখনো শিখবে শক্তি ও আধিপত্যের নয়, সম্মান ও সহযোগিতায় টেকসই শান্তি আনে? নাকি 47-এর ক্ষত আরও কতকাল বহন করতে হবে এই উপমহাদেশকে?